বাংলা শেষ স্বাধীন নবাব বললেই সবার প্রথমে সিরাজউদ্দৌলার নামই আমাদের মনে জেগে ওঠে। কিন্তু আরেকজন নবাব যিনি ইংরেজদের বিরুদ্ধাচরণ করার সাহস দেখিয়েছিলেন, তিনি হলেন নবাব মীর কাসিম। বিলাসিতার পথে না গিয়ে নিজের সবটুকু দেশের স্বাধীনতার জন্য বাজি রেখে স্বাধীনতা কামীদের জন্য স্মরণীয় অনুপ্রেরণা হয়ে আছেন তিনি। কিন্তু ইতিহাস তাকে কীভাবে মনে রেখেছে, আসলে তিনি কেমন ছিলেন, আজ এই ভিডিওতে মীর কাসিমের গল্পই আপনাকে শোনাবো। নমস্কার বন্ধুরা, সাইক্লোপিডিয়া চ্যানেলে আমি সুব্রত আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের পর্বের এই ভিডিওতে। 1757 সালে পলাশীর ঐতিহাসিক যুদ্ধে নবাবকে হারিয়ে বিশ্বাসঘাতক মীর জাফর বাংলার নবাবী মসনদে বসেন। কিন্তু নবাব হয়েও তিনি শান্তি পাননি। তার বিলাসিতা এবং ভোগ সর্বস্ব চরিত্রের জন্য অল্প দিনের মধ্যেই বাংলায় অরাজকতা এবং অসন্তুষ্টি মাথা চাড়া দিয়ে ওঠে। এই ভোগের খেলায় তার সাথে যোগ দেয় তার পুত্র মিরন। নবাব হলেও তিনি ছিলেন ইংরেজদের হাতের পুতুল। ক্লাইভ যা বলেন মীর জাফর তাই করেন, নিজের কোনো ক্ষমতাই নেই। মীর জাফরের নতুন নাম হয়েছে ক্লাইভের গর্ধব। তারা ব্যবসা করতে এসেছে এদেশ থেকে রোজগার করতে। তারা সিরাজকে নামিয়ে মীর জাফরকে বসিয়েছে। তাদের দয়াতেই মসনদে বসেছে মীর জাফর। এই সত্য ভোলেনি ইংরেজরা, ভোলেনি মীর জাফরও। তাই সহ্য করেছে সব। কিন্তু ইংরেজদের চাহিদাটা বড্ড বেশি। যত দিন যায় ততই যেন চাহিদা বাড়তে থাকে। গদিতে বসার জন্য অনেক মূল্য দিতে হয়েছে মীর জাফরকে। রাজকোষ শূন্য, খাজনা আদায়ও নেই। জগৎ সেটও ক্রমশ হাত গুটিয়ে নিচ্ছে। সৈন্যদের মাইনে বাকি, অথচ বাকি টাকা শোধ করার জন্য ইংরেজরা বারবার তাগাদা দিয়ে যাচ্ছে। মহা চিন্তায় পড়েছে মীর জাফর। ইতিমধ্যেই ঘটে গেল এক দুর্ঘটনা। পাটনাতে যুদ্ধ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল তার পুত্র মিরনের। যদিও কানাঘুষো চলছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষড়যন্ত্র করে মিরনকে সরিয়ে ফেলেছে। পুত্র শোকে মীর জাফর প্রায় পাগল হয়ে গেলেন। কি করবে কিছুই ভেবে পায় না নবাব। পলাশীর যুদ্ধের সময় যারা একসাথে বসে ষড়যন্ত্র করেছিল সিরাজের বিরুদ্ধে, আজ তাদের মধ্যে সদ্ভাব বা একতা আর কোনো কিছুই নেই। অবিশ্বাস দানা বেঁধে উঠেছে সকলের মনে। একে অপরকে সন্দেহ করে শত্রুতা বাড়িয়ে তুলছে। যোগসূত্র রচনা করে নবাবকে টিকিয়ে রেখেছে ক্লাইভ। তার দয়াতে মীর জাফর তখনও নবাব। হঠাৎ ক্লাইভ চলে গেলেন বিলেতে। যাওয়ার আগে কোম্পানিকে অনুরোধ করে গেলেন নবাব আর জগৎ সেটের স্বার্থ রক্ষা করতে। এলো নতুন সাহেব হেনরি ভ্যানসিটাট। হলওয়েল সাহেব তো ছিলেনই, আর আছেন প্রেসিডেন্ট ওয়ারেন হেস্টিংস। মিরনের বজ্রাঘাতে মৃত্যুর পর বৃদ্ধ নবাব মীর জাফর তার জামাতা মীর কাসিমের সাহায্য চাইতে বাধ্য হলেন। যোগ্য পুত্রের মৃত্যুতে নবাব যেমন শোকে আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন, তেমনি পথের কাঁটা অপসারিত হওয়ায় মীর কাসিম তেমন খুশিও হয়েছিলেন। সিরাজের পতনের পর মীর জাফর যখন নবাব নাজিম হলেন, মীর কাসিম আশা করেছিলেন যে তার বরাত এবার ফিরবে। মীর কাসিম ছিলেন খানদানি সৈয়দ বংশের ছেলে। তার পূর্বপুরুষ পারস্য দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন ভাগ্য অন্বেষণে এবং দিল্লির বাদশাহের কাছ থেকে জায়গির পেয়ে বিহার সুবায় বসবাস করতে থাকেন। মীর কাসিমের পিতামহ সৈয়দ ইমতিয়াজ খাঁ নামজাদা কবি ছিলেন। একই সাথে তিনি একজন মনসবদারও ছিলেন এবং তার নিজের সৈন্যদল ছিল। মোগল বাদশাহের অধীনে তিনি গুজরাটের সুবাদার ছিলেন এবং কিছুকাল পর তিনি পাটনাতে দেওয়ানির কাজও করেছিলেন। কিন্তু মীর কাসিমের বাবা মীর রাজি খান ছিলেন শুধুই জায়গিরদার। মৃত্যুকালে রাজি খান প্রচুর ধনসম্পদ রেখে যান। খানদানি সৈয়দ বংশের ছেলে বলে মীর কাসিমের সঙ্গে মীর জাফরের মেয়ে ফাতেমা বেগমের বিয়ে দেন নবাব আলীবর্দী খাঁ নিজেই। এই বিয়েতে যৌতুক হিসাবে মোটা টাকা দেওয়া হয়েছিল। তাছাড়া বিয়ের পর নবাব আলীবর্দী নবাবী খাজাঞ্চিখানা থেকে মীর কাসিমের জন্য মাসে মাসে 200 টাকা মাসোহারার ব্যবস্থাও করে দিয়েছিলেন। জায়গিরের আয় আর নবাবী মাসোহারা নিয়ে মীর কাসিমের দিন ভালোই কাটছিল। কখনো বিহারে নিজে জায়গিরে থাকতেন, আবার কখনো রাজধানী মুর্শিদাবাদে আসতেন। আলীবর্দী খান রাজত্বকালে বর্গীদের বাংলাদেশ থেকে তাড়াতে মীর কাসিমের ডাকও পড়েছিল কয়েকবার। পলাশীর যুদ্ধ থেকে সিরাজদৌলা যখন বেগম লুৎফুন্নিসা ও শিশুকন্যা উম্মে জোহরাকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন রাজমহলের কাছে ধরা পড়ে যান। রাজমহলে ধরা পড়ার সময় ফৌজদার মীর দাউদ এবং মীর কাসিম সিরাজের সঙ্গে থাকা ধনরত্ন সব কেড়ে নিয়েছিলেন। লুৎফুন্নিসা বেগমের জহরতের বাক্স মীর কাসিমের হাতে পড়ে যায় এবং সমসাময়িক ইতিহাস বলে এই বাক্সে প্রায় 2 কোটি টাকার হিরে জহরত এবং জারোয়ার গয়না ছিল।
এইভাবে মীর কাসিম আরও ধনরত্ন সংগ্রহ করে নিয়েছিলেন। আর তখনকার দিনে তার কাছে যে পরিমাণ সোনাদানা ও হিরে জহরত ছিল, সেই পরিমাণ সম্পদ তার শ্বশুর মীর জাফরের কাছেও ছিল না। তাছাড়া মীর কাসিম ছিলেন খুব চতুর এবং কর্মদক্ষ। নবাবীর ফাঁকা মোহ তার ছিল না। তার বেগম ফতেমা খুব চতুর মহিলা ছিলেন। তারা যে ধনরত্ন সঞ্চয় করেছিলেন তা নষ্ট করেননি, বরং ভবিষ্যতের জন্য তা রেখে দিয়েছিলেন এই সমস্ত কিছু। সিরাজ নবাব থাকাকালীন সময় মীর কাসিমকে রাজমহলের ফৌজদার মীর দাউদের সহকারী করে পাঠানো হয়েছিল। মীর জাফর বা মিরন কেউ তাকে কাছে রাখতে চাইতেন না। বাবা ও ভাইয়ের কথা জানতেন তার স্ত্রী ফতেমা বেগম, এবং তিনি স্বামী মীর কাসিমের সঙ্গেই থাকতেন। কখনো তিনি মীর জাফরের জাফরগঞ্জ প্রাসাদে এসে থাকেননি। মিরনের মৃত্যুর পর নবাবী ফৌজ রাজধানীতে ফিরে আসে, এবং ফিরে এসেই তাদের বকেয়া বেতনের জন্য তারা মীর জাফরের উপর চাপ দিতে আরম্ভ করে। মীর জাফরের তখন চরম আর্থিক দুরবস্থা চলছে। রাজকোষে টাকা নেই, অথচ নবাবী ফৌজের প্রায় 3 বছরের বেতন বাকি। শেষ পর্যন্ত নবাবী ফৌজ নিজামতে হাজির হয়ে নবাবকে গালমন্দ করতে আরম্ভ করে। মীর কাসিম শ্বশুরের অপমান দূর থেকে দেখতে থাকে। কিছুদিন পর নবাবী ফৌজদের মাতব্বরদের ডেকে তিনি 3 লাখ টাকা ভাগ করে দিলেন, এবং বেতনের বাকি টাকার জন্য নিজেই জামিন হয়ে গেলেন। মুর্শিদাবাদের সকলেই জানত মীর কাসিমের অনেক টাকা, ধনরত্ন এবং হীরা জহরত আছে, কাজেই সৈন্যরা তার কথা বিশ্বাস করে। তবে সৈন্যদের টাকা মেটানোর আগে মীর কাসিম শ্বশুরের কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন যে তাকে মিরনের পদেই বসাতে হবে, কিন্তু মীর জাফর সেই কথা রাখেননি। তিনি মীর কাসিমকে পূর্ণিয়ার ফৌজদার করে পাঠিয়ে দিলেন। সেই থেকে মীর কাসিম শ্বশুরের বিরোধিতা আরম্ভ করে দিলেন, এবং নবাবের অক্ষমতা সম্পর্কে সত্য মিথ্যা নানান কথা লিখে কলকাতা কাউন্সিলে চিঠি পাঠাতে লাগলেন। টাকার লোভ বড়ই সাংঘাতিক। ক্লাইভ বড়লোক হয়েছে মুর্শিদাবাদের দৌলতে, অন্যরাই বা বাদ যায় কেন? তারাও ধনী হতে চায়, তারাও এসেছে টাকা লুটতে। এতে কার কি ক্ষতি হলো? কে মরল, কে বাঁচল, এসব দেখার কোনো প্রয়োজন নেই। তাই গোপনে আবার ষড়যন্ত্র শুরু হলো। ষড়যন্ত্র সফল হলেই আসবে টাকা। এই সত্যটা সেই পলাশী যুদ্ধ থেকেই ইংরেজরা বুঝে নিয়েছে। নবাব তো এখন কেউ নয়, ক্ষমতা যা কিছু সব কোম্পানির। তাই কোম্পানির সাথে গোপন বৈঠক হলো মীর জাফরের জামাতা মীর কাসিমের। কাঁটা দিয়েই কাঁটা সরাতে হবে। মীর কাসিম নবাব হলে কে কত টাকা পাবে সেই বিষয়ে একটা মীমাংসাপত্র হয়ে গেল। সবথেকে বড় অঙ্কটা রাখতে হলো গভর্নর ভ্যানসিটার্ট সাহেবের জন্য, কারণ তিনিই ছিলেন এই যজ্ঞের প্রধান পুরোহিত। ঝড়ঝাপটা আছে কত রকমের ঝক্কি, সবই তো তাকেই সামলাতে হবে। তাই বরাদ্দটা তার দিকে বেশি রাখতে হলো। দায়িত্ব বেশি, খরচাও বেশি। খুশি হলেন ভ্যানসিটার্ট, খুশি হলো অন্যান্য সদস্যরাও। তাদের ভাগটাও তো কম নয়। পাকাপাকিভাবে চুক্তি হয়ে গেল। হীরাঝিল প্রাসাদে বসে কিছুই জানতে পারলেন না মীর জাফর। তবে এবারে সেই ষড়যন্ত্র থেকে দূরে থাকলেন জগৎ শেঠ। হঠাৎ একদিন মীর কাসিমের সৈন্যরা অবরোধ করল নবাবের প্রাসাদ। নবাবকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে এলেন না। মীর জাফরের মালিক ক্লাইভ তখন বিলেতে, ভ্যানসিটার্ট সাহেবও নির্বাক। কিচ্ছু করার নেই, তাই মেনে নিতে হলো ভাগ্যকে। মীর জাফর গদিচ্যুত হল। প্রিয়তমা মুন্নি বেগমকে সাথে নিয়ে তিনি প্রাসাদ থেকে বেরিয়ে এলেন, চলে গেলেন সোজা কলকাতায়। গদিতে বসলেন মীর কাসিম। শ্বশুরকে তাড়িয়ে দিয়ে সিংহাসনে বসল জামাই। মীর কাসিম চতুর, বুদ্ধিমান এবং স্বাধীনচেতা নবাব ছিলেন। সে জানত নবাব হলেও তার কাছে ক্ষমতা থাকবে না। ক্ষমতা কোম্পানি, কারণ কোম্পানি নবাব করেছে মীর কাসিমকে। প্রয়োজনে তাকে নামিয়ে হয়তো অন্য কাউকে নবাব বানিয়ে দেবে। যেমন মীর জাফরকে গদিতে বসিয়েছিল ইংরেজ, আবার নামিয়েও দিয়েছে ইংরেজ। তাই তখন থেকে মীর কাসিম চেষ্টা করতে থাকে ইংরেজদের প্রভাব খর্ব করতে হবে, তাদের প্রভাব থেকে নিজেকে এবং মসনদকে মুক্ত করতে হবে। তাই মীর কাসিম 2 লক্ষ টাকা, হাতি, হীরা জহরত প্রভৃতি নজরানা দিল্লিতে পাঠিয়ে বাদশাহ শাহ আলমের কাছ থেকে সুবাদারি সনদ আনিয়ে নিলেন। বাদশাহ তাকে 7,000ই মনসবদারি দিয়ে উপাধি দিলেন নবাব নাসির উল মুলক ইতমাজউদ্দৌলা মীর কাসিম আলী খাঁ বাহাদুর আলিজা নুসরাত জাং। রাজস্ব আদায়ের কড়াকড়ির ফলে মীর কাসিম বাংলা বিহারের বার্ষিক রাজস্বের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করে ফেলেন, এবং অত্যাচার উৎপীড়ন চালিয়ে জমিদারদের কাছ থেকে বেশিরভাগ রাজস্ব আদায় করতে থাকলেন। টাকা আদায়ের জন্য মীর কাসিম নানাভাবে চেষ্টা চালাতে থাকেন এবং নিজামতের বিভিন্ন সেরেস্তার খরচ কমিয়ে দিলেন।
জমিদারদের থেকে মোটা টাকার নজরানা আদায় করে সৈন্যদলের বকেয়া বেতন শোধ করার ব্যবস্থা করা হলো। এইভাবে দিনে দিনে কর বৃদ্ধি হয়েছে এবং তার মাসুল দিয়েছে সাধারণ প্রজা। জমিদারদের নাভিশ্বাস উঠেছে। মীর কাসিম কর বাড়ানোর প্রস্তাব করলেই প্রতিবাদ করেছে জগৎ শেঠ। গ্রাহ্য করেনি নবাব। কোম্পানির কাছে বিকিয়ে থাকতে সে রাজি নয়। যেভাবেই হোক কোম্পানির প্রভাব থেকে তাকে মুক্ত হতেই হবে। এরপর ছাঁটাই করা হলো বহু কর্মচারীকে। বিলাসিতা সম্পূর্ণ বন্ধ। নবাব যেন বেপরোয়া। যে কথা সেই কাজ। জোর জবরদস্তি করে টাকা আদায় হতে লাগলো। রাজস্বের পরিমাণ বেড়ে গেল অনেক। কোম্পানির সব পাওনা মিটিয়ে দিলেন নবাব মীর কাসিম। তিনি বুঝেছেন যে মুর্শিদাবাদ থেকে ইংরেজদের প্রভাব এড়ানো সহজ নয়। মুর্শিদাবাদ দরবারে ব্রিটিশদের অবাধ যাতায়াত, পাশেই কাশিমবাজারের কুঠি, গোপনীয়তা থাকবে না। তাছাড়া মুর্শিদাবাদে বিশ্বাসঘাতকদের কোনো অভাব নেই। কার ভূমিকা কখন যে কি হবে তা আন্দাজ করা যায় না। অভিজ্ঞতা থেকেই নবাব অনেক কিছু শিখেছে। তাই অনেক ভেবে মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করে নিলেন। তার পরিকল্পনা অনেক। ইংরেজকে কাবু করতে হলে সুবাকে বাঁচাতে হলে চাই শক্তি। বিশেষ করে নবাবকে সামরিক শক্তিকে আরও জোরদার করতে হবে। কারোর উপর নির্ভরশীল থাকলে চলবে না। উৎপাদন করতে হবে সামরিক সরঞ্জাম। নবাব মীর কাসিম ভিতরে ভিতরে তৈরি হতে থাকেন। তারই নির্দেশে মুঙ্গেরে গড়ে উঠল গোলাগুলি, কামান আর বন্দুকের কারখানা। সেনাবাহিনীকে আরও রণকৌশলী করার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলতে লাগলো পাশাপাশি। এই কাজের দায়িত্ব দেওয়া হলো আর্মেনীয় বংশোদ্ভূত খাজা গুরগিনকে। তার আরেক নাম গ্রেগরি, যিনি নবাবের প্রধান সেনাপতি হন এবং তার মাধ্যমে বহু আর্মানি সৈনিক বাহিনীতে যোগদান করে, যা বাহিনীর দক্ষতা এবং শৃঙ্খলা আরও বাড়িয়ে তোলে। এছাড়া দ্রুতগতির মার্চ, নিখুঁত অস্ত্রচালনা এবং শৃঙ্খলাবদ্ধ রণপদ্ধতির জন্য মার্কার এবং শামরুকে দায়িত্ব দেওয়া হয়। সাধারণ সৈনিকদের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ তকি খাঁকে। তার অধীনে সেনাদের 4টি পদে ভাগ করে দেওয়া হয়: কমান্ডার, সুবেদার, জমাদার এবং হাবিলদার। অস্ত্রশস্ত্র নির্মাণের জন্য পৃথক যন্ত্রশালা বা ওয়ার্কশপ স্থাপন করা হয়। বন্দুকের নাল তাপসহ করার জন্য উৎকৃষ্ট লোহার প্রয়োজন ছিল। রাজমহলের চকমকি লোহা এবং ছোটনাগপুরের উৎকৃষ্ট লোহা সেই চাহিদা পূরণ করে দ্রুতই খ্যাতি লাভ করে। পরবর্তীতে ইংরেজরা এই বন্দুক পরীক্ষা করে দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বন্দুকের থেকে মীর কাসিমের বন্দুক অনেক মজবুত। একথা স্বীকার করেছেন অনেক ইংরেজ ঐতিহাসিক। কারখানা তৈরির খবর পেয়েছে ইংরেজ কাউন্সিল। টনক নড়েছে তাদের। তারা বুঝতে পারল নবাবের উদ্দেশ্য। মীর কাসিম জানে জগৎ শেঠদের সঙ্গে যোগাযোগ আছে ইংরেজ এবং গদিচ্যুত নবাব মির্জাফরের। জগৎ শেঠের প্রভাব তখনও অম্লান। জগৎ শেঠ মুর্শিদাবাদে থাকলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। তাই মীর কাসিমের আদেশে নবাবী সৈন্য হঠাৎ একদিন অবরোধ করল জগৎ শেঠের মহিমাপুরের প্রাসাদ। মহতাবচাঁদ এবং স্বরূপচাঁদকে সসম্মানে বন্দি করে নিয়ে যাওয়া হলো মুঙ্গেরে। চোখে চোখে রাখলে আশঙ্কাটা কমবে। এই খবর পেয়ে ক্ষুব্ধ হলো ইংরেজরা। ক্লাইভের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তারা। রক্ষা করতে ব্যর্থ হয়েছে মহিমাপুরের স্বার্থ। ভ্যান্সিটাট সাহেব চিঠি লিখে নবাবের কাছে দাবি জানালো অবিলম্বে শেরদের ছেড়ে দিতে হবে। ইংরেজদের দাবি গ্রাহ্যই করল না নবাব মীর কাসিম। বেশ কিছুদিন ধরে শুল্ক নিয়ে বিবাদ তো চলছিল ইংরেজদের সঙ্গে। এবারে নবাব আদেশ দিয়ে বাণিজ্য শুল্ক উঠিয়ে দিয়েছে। নবাবের আদেশ, দেশি বিদেশি কেউ বিনা শুল্কে ব্যবসা করতে পারবে না। এই আদেশের ফলে কোম্পানির স্বার্থ নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হল। একচেটিয়া ব্যবসার সমাধি। চরম আঘাত এনেছে মীর কাসিম। এই আঘাত হজম করে নেওয়া অতটা সহজ হবে না। বিবাদ উঠল চরমে। ইংরেজরাও নাছোড়বান্দা। মীর কাসিম সিদ্ধান্তে অটল। এই শুল্ক নিয়ে বিরোধের জের ধরে মীর কাসিমের জন্য একাধিক সশস্ত্র সংগ্রাম অবধারিত হয়ে পড়ে। বিশ্বাসঘাতক মির্জাফরও ইংরেজদের পক্ষে নিয়ে নিজের জামাতার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেন। কোম্পানির কর্তারা ভেবেচিন্তে ঠিক করল মসনদ থেকে মীর কাসিমকে সরাতেই হবে। গদিচ্যুত করে আবার মির্জাফরকেই মসনদে বসানোর পক্ষে তারা রায় দিলেন। 1763 সালের 19 জুলাই পলাশির কাছে প্রথম যুদ্ধে পরাজিত হল নবাবের সৈন্য। অসীম বীরত্বের সাথে যুদ্ধ করে প্রাণ দিয়েছে নবাবের বিশ্বস্ত সেনাপতি মোহাম্মদ তকি খান। 4 দিন পর ইংরেজদের দ্বিতীয় আক্রমণে মতিঝিলের কাছে সংঘটিত যুদ্ধে নবাবের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়েছে। ইংরেজ দখলও করে নিয়েছে মুর্শিদাবাদ। 25 জুলাই 1763 সাল।
ইংরেজদের সহযোগিতায় আবার মসনদে বসেন মীর জাফর। মীর কাসিম তখনও বাংলা ছাড়েনি। সে হীনবল নয়, ইংরেজকে পাল্টা আঘাত করে সে যুদ্ধ জিততে চায়। তাদের দেখিয়ে দিতে চায় ইংরেজদের থেকে নবাবের ক্ষমতা কোনো অংশে কম নয়। গোপন প্রস্তুতির শক্ত ভিতের উপর দাঁড়িয়ে মীর কাসিম প্রতিজ্ঞায় অটল। কিন্তু ভাগ্য তার বিরূপ। গিরিয়ার যুদ্ধে পরাজিত হল মীর কাসিমের বাহিনী। বিপর্যয় রোধ করতে পারেনি সেনাপতি সমরু, মারকার আর আসাদুল্লাহ। এর পরের যুদ্ধ হয় সুতি নামক জায়গায়। এই যুদ্ধে মীর কাসিম নিজে না গিয়ে সেনাপতিদের পাঠান এবং সেনাপতিদের মতানৈক্যের কারণে নবাবের বিশাল বাহিনী ইংরেজদের ক্ষুদ্র সেনাবাহিনীর কাছে পরাজিত হয়। সুতির যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম তার পরিবার পরিজন এবং ধনসম্পদ নিরাপত্তার জন্য দুর্ভেদ্য রোটাস দুর্গে পাঠিয়ে দেন। তিনি রাজমহলের কাছে উদয়নালা নামক একটি অতি সুরক্ষিত স্থানে তার বিরাট সৈন্যদল নিয়ে ঘাঁটি স্থাপন করেন। কিন্তু ইংরেজরা গোপনে এই স্থানের সন্ধান পেয়ে যায় এবং শোচনীয়ভাবে মীর কাসিমের বাহিনীকে পরাজিত করে। অধিকাংশ সৈন্য বিনা যুদ্ধে নিহত হয় এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ইংরেজদের হস্তগত হয়। এই যুদ্ধে মীর কাসিম সর্বশক্তি নিয়োগ করেছিলেন। প্রায় 16,000 নতুন সৈন্য পাঠিয়েছিলেন। সঙ্গে এসেছিলেন সেনাপতি আরাটুন, জাতিতে আর্মেনীয়। কিন্তু শুধু সৈন্যবল বেশি থাকলেই যুদ্ধ জেতা যায় না, সেই সঙ্গে প্রয়োজন হয় রণকৌশল, কূটবুদ্ধি এবং সতর্কতা। দুরূহ বাধা অতিক্রম করে অতর্কিতে আক্রমণ করল ইংরেজ সেনা। বাধা দেওয়ার অবকাশই পেল না মীর কাসিমের সৈন্যবাহিনী। উদয়নালার পর ইংরেজ সৈন্যরা চলে গিয়েছে মুঙ্গেরে। তার আগেই মুঙ্গের ছেড়ে পালিয়ে গিয়েছে মীর কাসিম। পালানোর আগে চরিতার্থ করে গেছে তার চরম প্রতিহিংসা। দুর্গে বন্দী থাকা একাধিক ইংরেজকে হত্যা করেছে সে। একমাত্র ইংরেজ ডাক্তার ফুলারটন সাহেব পালিয়ে গিয়ে ইংরেজ শিবিরে আশ্রয় নিয়েছে। মুঙ্গের দুর্গের চূড়া থেকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে হত্যা করা হলো জগৎ শেঠ মহতাব চাঁদকে। রেহাই পায়নি মহারাজা স্বরূপ চাঁদও। রেহাই পায়নি সপুত্র রাজা রাজবল্লভ। ভাগ্যক্রমে বেঁচে গেছে মহারাজা কৃষ্ণচন্দ্র। ইংরেজরা রক্ষা করতে পারেনি তাদের প্রতিশ্রুতি। তারা জগৎ শেঠকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। যে জগৎ শেঠের সহায়তায় ইংরেজরা এদেশে এসে ব্যবসা বাণিজ্য করে জমিয়ে বসেছিল, সেই জগৎ শেঠকে নৃশংসভাবে হত্যা করেছে গদিচ্যুত মীর কাসিম। পরপর ইংরেজদের হাতে পরাজিত হয়ে নবাব মীর কাসিমের ইংরেজ বিদ্বেষ মাত্রা ছাড়া হয়ে গিয়েছিল। ইংরেজকে তিনি আর সহ্য করতে পারছিলেন না। এলিস, হেল, লুসিংটন প্রভৃতি ইংরেজ বন্দীদের হত্যা করতে তিনি সেনাপতি সমরুকে নির্দেশ দিলেন। তাদের 10 জনকে কারাগার থেকে বের করে গুলি করে হত্যা করা হলো। বাকি ইংরেজ বন্দীরা কারাকক্ষ থেকে বাইরে বেরোতে রাজি না হওয়ায় সমরুর সৈন্যদল কারাকক্ষের ভেতরে ঢুকেই গুলি চালিয়ে তাদেরও শেষ করে দেয়। ইংরেজ সৈন্যরা নিরুপায় হয়ে মৃত্যুকে বরণ করে নেয়। পাটনায় এই হত্যাকাণ্ডে 150 জন ইংরেজ বন্দী নিহত হলেন। এই হত্যাকাণ্ডের খবর পেয়ে কলকাতার ব্রিটিশ কাউন্সিল অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তারা ঘোষণা করলেন যে কেউ মীর কাসিমকে ধরে আনবে তাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু মীর কাসিমকে কেউ ধরতে পারেনি, আর 1 লাখ টাকা ইনামও পায়নি। শেষ পর্যন্ত নবাব মীর কাসিম বুঝে ফেলেছিলেন যে তার পক্ষে আর ইংরেজকে যুদ্ধে হারানো সম্ভব নয়। একের পর এক যুদ্ধে মেজর অ্যাডামসের কাছে হেরে গিয়ে মীর কাসিম নিরাশ হয়ে হারেমের সমস্ত বেগমকে মুক্তি দিলেন এবং তার স্ত্রী ফতেমা বেগম এবং শাশুড়ি শাহ খানাম এবং আরও কিছু বেগমকে রোহিলখণ্ডে পাঠিয়ে দিলেন। পালকিতে পর্দানুসীন বেগমদের পাঠানোর সঙ্গে সঙ্গে রাজকোষের প্রচুর ধনরত্ন পাঠিয়ে দিয়েছিলেন। ইতিহাসে আছে মীর কাসিম 2000 সৈন্যের পাহারায় 1500 পালকি, গরুর গাড়ি, 100 হাতি, 1200 ঘোড়া এবং 3টি উট বোঝাই মালপত্তর রোহিলখণ্ডে পাঠিয়ে দিয়েছিলেন। মীর কাসিমের স্বাধীন সুবাদারি স্বপ্ন আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে গেল। নবাবী মসনদে পুনরায় বসলেন মীর জাফর। পলাতক মীর কাসিম অযোধ্যায় নবাবের রাজ্যে সসৈন্যে প্রবেশ করার জন্য যে আবেদন জানিয়েছিলেন, সুজাউদ্দৌলা তা মঞ্জুর করে তাকে আমন্ত্রণ জানালেন। বাদশাহ শাহ আলম তখন অযোধ্যার নবাবের আশ্রয়ে। তার সঙ্গে রাজ্যচ্যুত মীর কাসিমও এসে যোগ দিলেন। একটি ত্রিশক্তি সৈন্যবাহিনী গঠিত হল এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা প্রস্তুত হতে লাগলেন। ইংরেজ বাহিনীও জোঁকের মতো তার পিছনে লেগেছিল। বক্সারের কাছে ইংরেজ বাহিনী এবং ত্রিশক্তি সৈন্যবাহিনী মুখোমুখি হয়। বক্সারের যুদ্ধে ত্রিদেশীয় মিলিত সৈন্যবাহিনী ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিল। তথাপি ইংরেজদের উন্নত অস্ত্রশস্ত্রের কাছে ত্রিশক্তি সেনাবাহিনী এঁটে উঠতে পারেনি। 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিম এবং তার 2 মিলিত শক্তি
শাহ আলম এবং সুজাউদ্দৌলা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। মীর কাসিমকে কোণঠাসা করে ইংরেজরা পুনরায় মীর জাফরকে ক্ষমতায় বসায়। পরাজিত মীর কাসিমের ধনসম্পদ সব লুটে নেয় সুজাউদ্দৌলা এবং তাকে একটি খোঁড়া হাতির পিঠে চাপিয়ে নির্বাসিত করেন। এরপর সুজাউদ্দৌলা রোহিলখণ্ডে পালিয়ে যান এবং দ্বিতীয় শাহ আলম ইংরেজ শিবিরে যোগ দিয়ে শান্তি চুক্তি করে। বক্সারের যুদ্ধের পর ১৩ বছর জীবিত থেকে নিজের পরাজয়ের গ্লানিতে পাগল হয়ে যান নবাব মীর কাসিম এবং এই উন্মাদ অবস্থায় দিল্লির পথে পথে ঘুরে বেড়াতে থাকেন। দিল্লি থেকে রাজ্যচ্যুত, বিতাড়িত, কপর্দকশূন্য নবাব মীর কাসিম শেষ পর্যন্ত আগ্রা ও দিল্লির মাঝামাঝি এক সরাইখানায় কঠিন রোগে শয্যাশায়ী হয়ে মারা যান। নবাবের মৃত্যুশয্যার পাশে উপস্থিত ছিলেন তার স্ত্রী ফাতেমা বেগম এবং শাশুড়ি শাহ খানাম। মীর কাসিমের মৃত্যুর পর তার একখানা শাল বিক্রি করে তার কবরের খরচ জোগানো হয়েছিল বলে সমসাময়িক ইতিহাসে উল্লেখিত আছে। শোনা যায় তার বেগম, শাশুড়ি এবং তার 2 ছেলে বাকি জীবনটা দিল্লিতেই কাটিয়েছিলেন। অনেকে মনে করেন যদি শাহ আলম দ্বিতীয় এবং সুজাউদ্দৌলা তাকে পূর্ণ সমর্থন দিতেন তাহলে ইংরেজরা তাকে কখনো পরাজিত করতে পারত না। কিন্তু পারস্পরিক অবিশ্বাস এবং মতবিরোধের কারণে সেই ঐক্য কখনো গড়ে ওঠেনি এবং ইংরেজরা সেই সুযোগটিকেই কাজে লাগায়। যাই হোক, মীর কাসিমের মৃত্যুর পর নবাব নাজিমের স্বাধীনতা লোপ পেতে থাকে এবং ইংরেজরা ধীরে ধীরে বাংলা এবং পূর্ব ভারতের কর্তা হয়ে ওঠে। মীর কাসিমের দোষও ছিল অনেক। তিনি নিজের স্বার্থের জন্য বহু অপকর্ম করেছিলেন। তবে একথাও ঠিক, ছলে বলে কৌশলে মীর কাসিম যদি ইংরেজদের কোনোভাবে পরাজিত করতে পারত তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর বাংলায় মাথা তুলে দাঁড়াতে হতো না এবং ভারতের ইতিহাসও হয়তো অন্যরকম হতো। বক্সারের যুদ্ধে ইংরেজদের জয়লাভ বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। পলাশীর যুদ্ধের পর বাংলাদেশে ইংরেজদের যে আধিপত্যের সূচনা হয়েছিল, বক্সারের যুদ্ধের পর তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ করব। আর যদি সাইক্লোপিডিয়া চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।